সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন, মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে সমসাময়িক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন স্টুডিওতে অথবা অনলাইনে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এম এ রশিদ টিপু, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি কনসালটেন্ট। আমরা তার সাথে আজকে কথা বলার চেষ্টা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তার কারণে যে অগ্নি দুর্ঘটনা ঘটে, যে ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়গুলো নিয়ে, এবং গ্যাস সিলিন্ডার কেন বিস্ফোরণ ঘটে থাকে বা সেক্ষেত্রে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে বা কমানো যায় সেক্ষেত্রে বা করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানে টিভি সেটের সামনে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে সকল, তাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখতে চাই আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন এম এ রশিদ টিপু, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি কনসালটেন্ট। জনাব এম এ রশিদ টিপু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। ধন্যবাদ হাদি ভাই, আমাকে আমন্ত্রিত জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা এখনো পর্যন্ত আপনাকে ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, আপনাকে 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 শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এম এ রশিদ টিপু। নিশ্চয়ই আপনি আমার কথা শুনেছেন যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আপনি জানেন যে অতি সাম্প্রতিক সময়ে, খুব নিকট অতীতে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে এই গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে বেইলি রোডে, যেখানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক জীবনের কিন্তু হানি ঘটেছে। অনেকে আহত হয়েছেন। তো আপনি দীর্ঘদিন যাবৎ ফায়ার কনসালটেন্ট, লাইফ সেফটি কনসালটেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। তো সেই অভিজ্ঞতা আলোকে আমরা যদি আজকের এই প্রোগ্রামের বিষয়টাকে একদম সামারি হিসেবে জানতে চাই, যে আসলে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কেন ঘটে, এর মূল কারণগুলো কি? আসলে বেলি রোডে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে গ্যাস সিলিন্ডার ব্লাস্টের থেকে হয়নি। আগুনের সোর্সটা হচ্ছে কোনো কিচেন থেকে হয়েছিল। তো আসলে এখানে যেটা হয়েছিল, গ্যাস সিলিন্ডার গুলো সিঁড়িতে থাকার কারণে এগুলো সাধারণত আপনি জানেন গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাসটা সাপ্লাই হয় সেটা একটা প্লাস্টিক হোস পাইপের মাধ্যমে হয়। তো প্লাস্টিক হোস পাইপের মাধ্যমে যেহেতু হয়, আর ওখানে যেটা আপনার বেল রোডে যে বিল্ডিংটাতে ফায়ারটা হয়েছে সেটা তো হচ্ছিল ওখানে সিঁড়িতে প্রচুর, ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট থাকার কারণে অনেক গ্যাস সিলিন্ডার ওখানে ছিল। এবার এগুলো বড় বড় সিলিন্ডার ছিল, নর্মাল আমরা বাসাবাড়িতে যে সিলিন্ডার ইউজ করি তার চেয়ে বড় ক্যাপাসিটির সিলিন্ডার ছিল। এবং আগুন লাগার কারণে দ্রুত গ্যাসের যে হোস পাইপ গুলো ছিল সেই হোস পাইপ গুলো গলে যায়। গলে যাওয়ার কারণে কি হয়েছে, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডার থেকে দ্রুত গ্যাসগুলো বাতাসে ছড়ায় যায়। আর দ্রুত ছড়ানোর কারণে আগুনটা দ্রুত ছড়ায় যায়। এই কারণে আপনার মানুষগুলো মানে ওখানে পুরো বিল্ডিংটা উইদিন সেকেন্ডে আপনার পুরো বিল্ডিং এ আগুনটা ছড়ায়, বাতাসে যেহেতু মিশে গেছে গ্যাস, আগুনে ছড়ায় যাওয়ার কারণে মানুষগুলো আবদ্ধ হয়ে গেছে। এখন আরেকটা কথা হচ্ছে যে সিঁড়িটা ছিল, সেই সিঁড়িটা ব্যবহারযোগ্য ছিল না। এই সিঁড়ি দিয়ে লোকজন ওঠানামা করতো না। নর্মালি রেস্টুরেন্টে যারা আসতো তারা লিফট দিয়ে ওঠানামা করতো। লিফট দিয়ে ওঠানামা করার কারণে আপনার সিঁড়ি যখন তারা ইউজ করতে গেল বা সিঁড়ি আবদ্ধ হয়ে গেল সিলিন্ডার দ্বারা, গ্যাস দ্বারা, আগুন দ্বারা, স্মোক দ্বারা, টক্সিন দ্বারা, তখন তারা না আসতে পেরে সেই লোকগুলো আবদ্ধ হয়ে মানে অসংখ্য লোকের প্রাণহানি হয়েছে। যদি সিঁড়িটা প্রপারলি ক্লিয়ার থাকতো, গ্যাস সিলিন্ডার গুলো সিঁড়িতে না থাকতো এবং আমরা যে হোজ লাইন দিয়ে আপনার যে রান্নার চুল্লিতে আমরা যে আপনার কানেকশন গুলো দিই, কানেকশন যদি হোস পাইপ না হয়ে যদি মেটালিক পাইপ দিয়ে করা যেত, আর হচ্ছে যে আমরা যদি এমন কোন সেফটি ডিভাইস ইউজ করতাম যে হোস 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 পাইপ আগুনে পড়ার সাথে সাথে এই গ্যাস সিলিন্ডারের যে সাপ্লাইটা যদি শাট আপ হয়ে যেত, মানে বন্ধ হয়ে যেত, স্টপ হয়ে যেত, তাহলে আপনার গ্যাস দ্রুত সরাতো না এবং আগুনটাও দ্রুত সরাইতো না এবং এত লোকের প্রাণহানি করতো না। সিলিন্ডার নর্মালি ব্লাস্ট খুব কমে হয়। হ্যাঁ, সিলিন্ডারে গ্যাসটা লিকেজ হয় এভাবে, আমি যেটাই বলছিলাম যে আপনার যে হোস লাইনটা থাকে, হোস পাইপটা থাকে, হোস পাইপটা পুড়ে যাওয়ার কারণে গ্যাস সার্কুলেশনটা বন্ধ হয় না। না বন্ধ হওয়ার কারণে গ্যাস বের হতে থাকে, এই গ্যাস বের হওয়ার কারণে আগুনটা দ্রুত ছড়ায় যায়।
হ্যাঁ, আর সিলিন্ডার খুব কম আসলে। জি, বলুন। করছেন, কতগুলো পয়েন্ট নিয়ে আসছেন, যেমন হোস পাইপ, গ্যাস মিটার বা নিম্নমানের সিলিন্ডার, বা আপনার হুম, সিলিন্ডারের যে আয়ুষ্কাল থাকে সেটি হয়তো অনেক সময় পার হয়ে যায়, তারপরেও আমরা ব্যবহার করার চেষ্টা করি, বা যারা ব্যবসার সাথে জড়িত তারা ওইটিকে হয়তো অধিক মুনাফা লাভের আশায় কিন্তু এটি করে থাকেন। তো সেক্ষেত্রে আসলে আপনাকে যদি একটু বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের বন্ধু প্রতিম দেশ, আপনি জানেন যে সেখানেও কিন্তু আবাসিক ক্ষেত্রে আপনার সিলিন্ডার গ্যাসই কিন্তু অধিকাংশ ব্যবহার করা হয়ে থাকে। পাইপলাইনে গ্যাস খুবই কম, নাই বললেই চলে। সেখানে কিন্তু এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরিমাণ খুবই কম। অতীত ইতিহাস বা পরিসংখ্যান যেটি বলে থাকে। আর সেখানে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর যে তথ্য, তাতে বাংলাদেশে গড়ে প্রতিদিন ২ টি করে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটে। এই যে পার্শ্ববর্তী দেশ এত সিলিন্ডার ব্যবহার করে, তারপরেও কিন্তু এই দুর্ঘটনার পরিমাণ খুবই কম। তো আসলে আমাদের সাথে তাদের তফাৎটা কোথায়? আপনার কাছে কি মনে হয় একজন বিশেষজ্ঞ হিসেবে? আমাদের দেশে এইখানে এখানে তদারকি কিছুটা কম আছে। আমাদের তদারকি বাড়াতে হবে। আমাদেরকে আহ, এই, যারা এই দায়িত্বে আছে কর্তৃপক্ষ, এদেরকে যারা গ্যাস প্রডিউস করে বা ম্যানুফ্যাকচার করে তাদেরকে মান্থলি তাদের চেক আপ করা, যে স্ট্যান্ডার্ড গুলো অনুযায়ী তাদের গ্যাস ইয়ে করা উচিত। মানে কি বলে, প্যাকেজিং করা বা প্রোডাকশন হয় সেগুলো হচ্ছে কিনা সেগুলো চেক করা, তদারকি করা। তারপর হচ্ছে যে আপনি বললেন যেটা গ্যাস সিলিন্ডারের মানে মেয়াদ শেষ, মেয়াদেরটা আমরা সহজে বুঝি না, এটা খুব ক্রিটিক্যাল। এটা ABC দ্বারা, ABC, এবং এটাকে সংখ্যা দিয়ে, যেমন A24, B24, C24, হ্যাঁ, D24, এভাবে এটাকে ইয়ে করা হয়, আইডেন্টিফিকেশন করা। A24 মানে হচ্ছে আমরা এ দিয়ে প্রথম 3 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বি দিয়ে তারপরে 3 মাস, সি দিয়ে তারপরে 3 মাস, ডি দিয়ে তারপরে 3 মাস, এইভাবে। তার মানে যদি সাপোজ আমি আপনাকে বোঝাই যে A24 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2024-এর মার্চ মাস পর্যন্ত এই এই সিলিন্ডারের মেয়াদ আছে। তারপরে B24 মানে মার্চ গেলে এপ্রিল, মে, জুন, জুন মাস পর্যন্ত এটার মেয়াদ আছে। তো এইটা হচ্ছে, এটা আমরা জনসাধারণ এটা জানি না, এটা যারা টেকনিক্যাল পার্সন তারা জানে। এই জনসাধারণকে জানাতে হবে যে আমার সিলিন্ডারের মেয়াদ কিভাবে আমি আইডেন্টিফাই করবো, এক্সপায়ার ডেট কিভাবে শেষ হয়ে গেছে, এটা আমাদেরকে বোঝাতে হবে। এবং এটাকে আমরা কিভাবে, আমরা আবদ্ধ সিলিন্ডার কিভাবে রাখবো, কিভাবে প্লেসমেন্ট করব, সিলিন্ডারকে চুল্লি থেকে কত কত ফিট উচ্চ নিচুতে রাখবো, হ্যাঁ, তারপর সিলিন্ডার থেকে কত দূরত্ব গ্যাসকে সিলিন্ডার, গ্যাস চুল্লি থেকে সিলিন্ডার কত দূরত্ব রাখবো, এই জিনিসগুলো। তারপরে ইনক্লাইন রাখা যাবে না, উঁচু নিচু জায়গায় রাখা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে মানুষজনকে এটাকে জানাতে হবে, যারা সাধারণ ইউজার আছে। সাধারণ ইউজার এদেরকে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, রেডিও, টিভির মাধ্যমে গ্যাস সিলিন্ডার ব্যবহার বিধি, কিভাবে নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যায়, এই জিনিসগুলোকে আমরা জনসাধারণের মাধ্যমে আমাদেরকে প্রচার করতে হবে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, টিভি মিডিয়া, পত্রিকা, তারপর হচ্ছে রেডিও, তারপর হচ্ছে যারা গ্যাস গ্যাস এলপিজি কোম্পানি গুলো আছে, মানে গ্যাস কোম্পানি গুলো আছে, তাদেরকে এই যে লিফলেট দিয়ে দেওয়া, তাদেরকে ট্রেনিং করানো, হ্যাঁ, এলাকা ভিত্তিক, যে কিভাবে এই সিলিন্ডার আমরা ইউজ করব। যদি আমরা প্রপার ইউজ জানতে পারি, সব প্রপার মেইনটেনেন্স করতে জানি, রক্ষণাবেক্ষণ করতে জানি, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটা থেকে আমরা অনেক অংশে নিজেদেরকে রক্ষা করতে পারবো। না, আপনি যথার্থই বলেছেন। তবে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে ঠিক নিকট অতীতে, খুব বেশিদিন আগের ঘটনা না, বেইলি রোডে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এবং আমরা যেটি লক্ষ্য করি যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যেভাবে বিষয়টাকে নিয়ে তৎপরতা শুরু হয়, ঠিক আগে থেকে যদি শুরু হয় হয়তো এই দুর্ঘটনা এড়ানো যায়, অথবা ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বেইলি রোড বা ঢাকা শহরে বা দেশের অন্যান্য স্থানের রেস্টুরেন্টগুলোতে বেইলি রোডে যেটি আসলো যে সিঁড়িতে আপনার গ্যাস সিলিন্ডার ছিল, বা অগোছালোভাবে আছে, অনিয়ন্ত্রিতভাবে আছে, অব্যবস্থাপনা ভাবে রয়েছে। তো এই বিষয়গুলাকে আসলে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? বা এটি যারা তদারকি করার কথা, আসলে তারা ঠিকমতো করছে কিনা, বা তাদের দায়বদ্ধতাটা আসলে কোথায়? এগুলো আমাদের বিস্ফোরণ অধিদপ্তরের দায়িত্ব, এই জিনিসগুলো দেখা। তারা এই বিস্ফোরণ অধিদপ্তর এই জিনিসগুলো এটা শিডিউল অনুযায়ী এগুলো ইন্সপেকশন করতে হবে। তো ইন্সপেকশন তো বাড়ি, বাড়ি গিয়ে ইন্সপেকশন করা যাবে না। এগুলো ইন্সপেকশন করতে হবে ফ্যাক্টরিতে, যেখানে আমাদের গ্যাস প্রডিউস হয়। সেখানে তাদেরকে ইন্সপেকশন করতে হবে প্রপারলি, এই যে সিলিন্ডার গুলোর এক্সপায়ার ডেট গুলো ঠিক আছে কিনা। তারপরে যে এখানে যে কেমিক্যাল গুলো ইউজ করা হয়,
কেমিক্যালি কোনো রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা পসিবিলিটি আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলোকে তদারকি করা, মনিটরিং করা। পাশাপাশি আমি যেটা বললাম আপনাকে যে মেইনটেন্যান্সটা, প্রপার মেইনটেন্যান্স এর যে কথাটা একটু আগে বলছি যেটা হচ্ছে যে এটা আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এটা প্রচারণা করতে হবে। মানুষ যেন সহজে বোধগম্য হতে পারে কিভাবে সে সিলিন্ডার ইউজ করবে, সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ কিভাবে সে নির্ণয় করবে এবং সিলিন্ডার থেকে আরো কিভাবে উন্নত ব্যবস্থাপনা করা যায় সেই জিনিসগুলো জনসাধারণের কাছে জনসাধারণকে মাধ্যমে জনসাধারণকে নিকট তুলে ধরা। তাহলে ধরেন এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। আর হচ্ছে যেটা যে আমরা যে রেস্টুরেন্ট গুলো করি, রেস্টুরেন্ট গুলো যত্রতন্ত্র যেখানে সেখানে করা উচিত না। রেস্টুরেন্ট অনেক সময় আমাদের কমার্শিয়াল বিল্ডিং এর আমরা রেস্টুরেন্ট করতেছি, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমরা রেস্টুরেন্ট করতেছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ রেস্টুরেন্ট করা যাবে না, কমার্শিয়াল বিল্ডিং এ রেস্টুরেন্ট করা যাবে না। রেস্টুরেন্টের জন্য আলাদা অকুপেন্সি সিলেক্ট করতে হবে। আলাদা অকুপেন্সি মিক্স অকুপেন্সিতে করা যাবে না। রেস্টুরেন্টের জন্য আহ আপনার ডেলিগেটেড রেস্টুরেন্ট অনুমোদন নিতে হবে, ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হবে, রাজুক থেকে অনুমোদন নিতে হবে। এখন আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে আপনি রেস্টুরেন্ট করতেছেন, কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে রেস্টুরেন্ট করতেছেন, অনেক সময় হসপিটাল আছে, হসপিটালের নিচে আপনি রেস্টুরেন্ট করতেছেন আইনের তোয়াক্কা না করে। এই জিনিসগুলো যে আইনের আমরা যদি আওতায় আনা এখানে উচিত। আসলে আপনার দায়বদ্ধতা বা সচেতনতার দিক থেকে দায়িত্বকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। তো প্রথমেই আপনাকে জানতে চাই যে আমরা যারা জনসাধারণ বা আমরা যারা ব্যবহারকারী রয়েছি, আসলে তারা কিভাবে আরো অধিক সচেতন হতে পারি এই ক্ষেত্রে, যাতে করে এই সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা না ঘটে বা ঘটলেও যেন ক্ষয়ক্ষতি কমাতে পারে। এক্ষেত্রে জনসাধারণের দিক থেকে আসলে সচেতন হওয়ার কতটুকু সুযোগ আছে বা কি করণীয় বলে আপনি মনে করেন? আসলে আমাদের আপনি যেটা বললেন, আমরা এই জায়গাটা মানে আমাদের নিজেদের থেকে আসলে আপনার এখন গ্রামে প্রত্যন্ত অঞ্চলের লোকজন ইউজ করতেছে। এখন তারা তো অত এডুকেটেড না। আপনি তাদেরকে সচেতন করতে হলে তারা নিজে থেকে তো হবে না। আমি বারবার বলি তারা নিজে থেকে সচেতন হতে হবে না। এটা আমাদের গভর্নমেন্টের দায়িত্ব এবং আমরা যারা বিজনেস করি বা যারা যাদের এই যে এলপিজি প্লান্ট আছে বা যারা প্রোডিউসার আছে, যারা ইম্পোর্টার আছে, তারাই কি করতে হবে তার ইউজারকে এটা দেওয়ার আগে একটা লিফলেট দিয়ে দেওয়ার নিয়ম, এটা কিভাবে ইউজ করবে, কি বিপদ হতে পারে, এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। যে কোনো গ্রাহক আসলে গ্রাহককে এগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তাদের। কিন্তু আপনার গ্রাহক যারা শিক্ষিত আছে, এডুকেটেড, তারা হয়তো নিজে থেকে শিখবে। যারা আনএডুকেটেড গ্রামের কৃষক বা প্রত্যন্ত অঞ্চলের লোকজন, তারা তো ভাই তাদের এই জিনিসটা তারা নিজের থেকে আসবে না যে আমি এটা কি করব, কিভাবে শিখবো, কিভাবে মানে এরা না জানতে পারে। এদেরকে আমাদের দায়িত্ব, যারা আছি, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, যারা আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমরা যারা সচেতন নাগরিক, তারপরে হচ্ছে যারা এই যে আমি বললাম যে আমাদের বিস্ফোরক অধিদপ্তর, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস, তারপর হচ্ছে যে আমরা যে গ্যাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো, এদের দায়িত্ব তাদেরকে বোঝানো যে কিভাবে ইউজ করবে, কিভাবে এগুলো মেইনটেনেন্স করবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের দায়িত্ব তাদেরকে বুঝাই এবং এই কি বলে এই দুর্ঘটনা গুলোকে কমিয়ে আনা। এটা আমাদের দায়িত্ব। আর তারপরে যারা আমরা সচেতন আছি, শিক্ষিত সমাজ আছি, তাদের দায়িত্ব যে এগুলোকে তাদের সাথে ওয়ার্কশপ করে তাদেরকে বোঝানো, তাদেরকে ট্রেনিং করানো, ইউজ করা, কিভাবে ইউজ করা যায়। সেগুলো যদি করা যায় প্রপারলি, আমি মনে করি তাহলে অন্তত গ্যাস সিলিন্ডার, কারণ যেহেতু এখন দিন দিন গ্যাস সিলিন্ডারের সংখ্যা বাড়তেছে, ইউজারের সংখ্যা বাড়তেছে। তারপরে দেশের তিতাসে লাইন নতুন কোন সংযোগ দেওয়া হচ্ছে না। যেহেতু আমরা এটার বিরাট অংশ এর উপর নির্ভরশীল হয়ে গেছি। এখন আমাদেরকে আ মানে ইউজ বর্জন না করে কিভাবে নিরাপদভাবে ইউজ করা যায় সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং জানাতে হবে। না, আপনি আপনার আলোচনায় ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। সাংকেতিক কিছু চিহ্নর কথা বলেছেন, সচেতনতার কথা বলেছেন, কর্তৃপক্ষের দায়বদ্ধতার কথা বলেছেন, জনগণের সচেতনতার কথা বলেছেন। আ এই আলোচনার প্রেক্ষিতে যদি আমরা বলতে চাই যে একটা নির্দিষ্ট লেভেল থেকে শিক্ষা স্তরের সর্বোচ্চ স্তর পর্যন্ত, আপনি জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশ না শুধু, সারা বিশ্বে কিন্তু অগ্নি দুর্ঘটনা একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু প্রতি বছর বাংলাদেশ তথা সারা বিশ্বের একটি উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের বিনষ্ট হয়। তো আপনার কাছে কি মনে হয় যে, যেমন আপনি দীর্ঘদিন যাবৎ এটার উপর পড়াশোনা করেছেন, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিয়েছেন, অ্যাকর্ডের সাথে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে শিক্ষা স্তরের আ বিভিন্ন স্তরে এটাকে বাধ্যতামূলক কোনো আ পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত কিনা, সেটি সময়ের দাবি কিনা? আপনার কি মনে হয়? এটা তো আসলে শুধু গ্যাস সিলিন্ডার না, এগুলো যেটা হলো সেফটি ইস্যু।
যে ফায়ার সেফটি ইস্যুটা যদি বলেন আপনার কি কি কারণে ফায়ার হতে পারে, কিভাবে আমরা আহ এইগুলো মানে আমরা জ্ঞান অর্জন করতে পারি, কোথাও আগুন লাগলে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবো, প্রতিবেশীকে সেভ করতে পারবো, পরিবারকে সেভ করতে পারবো, আমাদের অ্যাসেট সেভ করতে পারবো, এগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য চিন্তা ভাবনা অলরেডি করতেছে গভর্নমেন্ট এবং বিভিন্ন পর্যায়ে এগুলোকে ট্রেনিং দিচ্ছে। এখন আমরা অনেকটা আহ সচেতনতার দিকে আমরা আগাচ্ছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমরা আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা এই ব্যাপারে আরো অনেক সচেতন হব। যেটা বিগত ৫ বছর আগে আমরা খুব খারাপ অবস্থা ছিল আমাদের। আপনি বলেছেন আমি অ্যাকর্ডে ছিলাম। আমাদের অ্যাকর্ড, ইউরোপীয় ইউনিয়ন, অ্যাকর্ড, অ্যালায়েন্স, আমরা প্রায় ৫,০০০ ফ্যাক্টরি বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্সপেকশন করছি, অডিট করেছি। এখন বাংলাদেশে আরএনজি সেক্টর সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো ফায়ার সেফটি ইস্যু, স্ট্রাকচারাল সেফটি, তারপর ইলেকট্রিক্যাল সেফটি ইস্যুতে আমরা খুবই ভালো পজিশনে আছি। কমপ্লায়েন্স ইস্যুতে উন্নত বিশ্বের থেকেও ভালো আছে আমি বলতে পারবো আপনাকে। দেখেন এখন বাংলাদেশে আপনি বিগত ৫ বছর ৬ বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো ইন্ডাস্ট্রির কথা শুনেন, আগুনে পুড়ে মানুষ মারা গেছে। এখন শুনতেছেন কোথাও হাই রাইজ বিল্ডিং এ শুনতেছেন, হসপিটালে শুনতেছেন, হোটেলে শুনতেছেন, মোটেলে শুনতেছেন, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ শুনতেছেন, রেস্টুরেন্টে শুনতেছেন। তাহলে আমাদের কেন হয়ে গিয়ে একটা আমাদের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা কমপ্লায়েন্সে চলে আসছি। এখন আমাদের হেভি ইন্ডাস্ট্রি যারা আছে এটাও এখন উদাসীন। তারপর রেসিডেন্সিয়াল বিল্ডিং উদাসীন, হোটেল মোটেল এই ব্যাপারটা তারা উদাসীন। এখন আমাদের সবার মানে এই সেক্টর গুলোতে যেমন ফায়ার সার্ভিস বলেন, তারপরে কলকারখানা অধিদপ্তর বলেন, তারপরে বলেন রাজুক বলেন, এদেরকে এদের দায়িত্ব এখন হচ্ছে যে এইসব যে সেক্টর গুলো গ্যাপ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, তারপরে হোটেল মোটেল, রেস্টুরেন্ট, এগুলোতে এদেরকে মোটিভেট করা। এরা যারা আইন ভঙ্গ করে রেস্টুরেন্ট করছে, আইন ভঙ্গ করে স্থাপনা করছে, তাদেরকে ফাইন্ড আউট করা এবং জরিমানা করা এবং এগুলো বন্ধ করা এবং নতুন যে আইনগুলো আছে আইনগুলোকে প্রপারলি প্রণয়ন করা। যদি এগুলো করা হয় তাহলে আমাদের এই যে এপার টাওয়ারের মতো ঘটনা, এটা না তারপর হয় আপনি বেলি রোডের মতো ঘটনা, ব্যবহারকারী যারা বা উপকারভোগী যারা, তাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনলেন। বিভিন্ন শাস্তির আওতায় আনলেন। তাদেরকে হয়তো শাস্তি দিয়ে আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করলেন। কিন্তু যারা রাইট, কর্তৃপক্ষ, যাদের তদারকি করার কথা, যাদের গাফিলতি রয়েছে, তাদেরকে আসলে কিভাবে আপনি কন্ট্রোল করবেন বা তাদেরকে কিভাবে আপনি দায়িত্বশীল বানাবেন বা তাদেরকে কিভাবে শৃঙ্খলার এগুলা মধ্যে যেমন আনা আমরা যায়? আরএমজি তে হয়েছে কি, আরএমজি তে আমরা এগুলাকে যখন বিদেশি ভাইয়েরা এরা যখন দেখে যে এটা ঠিক মতো করে না, তখন তাদের অর্ডার বন্ধ করে দেওয়া হতো। তারা প্রেশারের উপরে করছে। এখন এই সেক্টরটা প্রেশার নাই, সেজন্য তারা করতেছে না, সেজন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে। রাজুক অনুমোদন দিয়েছে যেসব বিল্ডিং গুলো আগে কি কি অকুপেন্সি, কোন টাইপ অফ অকুপেন্সি অনুমোদন দিয়েছেন সেগুলো ফাইন্ড আউট করা, চেক করা, ইন্সপেকশন করা। পরে যখন দেখবে যে যেগুলো অফিস মানে যদি সে সাপোজ কমার্শিয়াল নিচে, সে এখন এগুলা রেসিডেন্সিয়াল নিচে কমার্শিয়াল করতেছে, এগুলো বের করে আনা, মানে আমার রাজুকের প্ল্যান অনুযায়ী সে অকুপেন্সি ব্যবহার করে কিনা সেগুলো রাজুকের দায়িত্ব, রাজুক বের করে আনবে। তারপরে ফায়ার সার্ভিসের দায়িত্ব হচ্ছে যে তার যে ফায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ফায়ারের যে আইন আছে, আমাদের বিএনবিসি বিল্ডিং কোডে যেসব ফায়ার সেফটি নিয়ে কথা বলা আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা করছে কিনা, তাদেরকে আলটিমেটাম দেওয়া, তাদেরকে নোটিশ করা, চিঠি দেওয়া এবং তাদের একটা জরিমানার ব্যবস্থা করা। যে তাদেরকে একটা টাইমলাইন দিবে, ইনিশিয়ালি টাইমলাইন যদি না করে তাদেরকে জরিমানা দেওয়া হবে। জরিমানা যদি করে তাহলে এই জরিমানার ভয়ে আপনি দেখবেন যে সবাই একটা সিস্টেমে চলে আসবে। আর যদি আপনি শুধু চিঠি দেন, ওই চিঠি পর্যন্ত থাকবে, এটা বাস্তবায়ন হবে না। জি, আপনি অনেক সুন্দর কথাই বলেছেন, অনেক যুক্তিযুক্ত কথা বলেছেন। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমরা এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতির সামনে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আমাদের আজকে আমন্ত্রিত অতিথি জনাব এম এ টিপুর সাথে আরো এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো। আশা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করে থাকি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে। কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সর্বোপরি রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে কথা বলার চেষ্টা করি, সর্বোপরি বাংলাদেশকে নিয়ে। মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শুধুমাত্র মিলেনিয়াম টিভি ইউএসএতে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় এবং ইউএসএর সময় সকাল 11টায়। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে।
আমরা যেমনটি বলছিলাম যে ঠিক বিজ্ঞাপন বিরতির আগে আমরা আলোচনা করছিলাম গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণ, তার কারণে যে অগ্নি দুর্ঘটনা এবং সেখান থেকে আসলে ক্ষয়ক্ষতি রোধের যে উপায় বা সচেতনতার উপায়, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন। আমাদের সাথে রয়েছেন আজকে ফায়ার অ্যান্ড লাইফ সেফটি কনসালটেন্ট জনাব এমএল রশিদ টিপু। তো আমরা আবারও আলোচনায় ফিরে যাই। যেমনটি বলছিলাম যে এই যে যেটি বললেন যে যারা ব্যবহারকারী বা উপকারভোগী তাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনা যেতে পারে। কিন্তু আমরা দেখেছি যারা কর্তৃপক্ষ রয়েছে তারা উদাসীন রয়েছে। বা আরেকটি স্পেসিফিকলি আপনাকে বলতে চাই, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এই ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা ভূমিকা আমি যেটা বললাম আপনার, যে তারা তো দায়িত্ব পালন করতেছে অলরেডি, শুরু ইন্সপেকশন করতেছে, চিঠি দিচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু চিঠি দিয়ে দেওয়ার পরে কেউ এত আক্কা করছে না। সেই জন্য আমি ওই কথাটা বললাম যে জরিমানার আওতায় যদি আপনি আনেন, শাস্তির আওতায় আপনি আনেন, তাহলে আপনার না, মানুষ আমি সোজা হবে, আপনাকে নাহলে একটু আমরাও একটু সোজা হব না, যুক্ত আমরা করতে চাই। বাঙালি। আপনাকে একটু থামিয়ে দিয়ে একটু যুক্ত করতে চাই। আপনি যেটি বলছিলেন যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তাদের দায়িত্ব পালন করতেছে বা কর্তৃপক্ষ যারা আছে তারা দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাট যেটি দেখলাম বেইলি রোডের ঘটনার পরে এই অগ্নি দুর্ঘটনাকে, সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে কিন্তু অতি উৎসাহী কিছু কর্মকর্তা বা কর্মচারী অনেক রেস্টুরেন্টকে কিন্তু গুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। যেটি আসলে কতটা যৌক্তিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা আসলে যৌক্তিকতার পর্যায়ে পড়ে না। আপনি কি বলবেন? এম এ রশিদ টিপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সামনের বিল্ডিংটা, সরি, আমি আমি যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু মনে করতে। জি, আমি আবারও বলছি আপনাকে যে যেটি দেখলাম বেইলি রোডের দুর্ঘটনা ঘটার পরে এই সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে পরবর্তীতে কিছু রেস্টুরেন্টকে ভাঙচুর করা হলো। কিছু অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারী এটি করেছিলেন। তো সেই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে আমরা জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে এইটার যৌক্তিকতা আসলে কোথায়? সুপ্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি এম এ রশিদ টিপু তার সাথে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন। আজকে আমরা কথা বলার চেষ্টা করছি আহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে যে দুর্ঘটনা সেই বিষয়গুলো নিয়ে। কিছুক্ষণের জন্য আমরা তার সাথে যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আবারও। এম রশিদ টিপু নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমরা আবারও তার সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন আমরা তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, আজকে আমরা কথা বলার চেষ্টা করছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ, সেই দুর্ঘটনার হাত থেকে নিজেকে সুরক্ষার উপায় এবং ক্ষয়ক্ষতি কমানোর যে উপায়, সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি। আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন এম এ রশিদ টিপু, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি কনসালটেন্ট, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই অগ্নি দুর্ঘটনা, অগ্নি ব্যবস্থাপনা নিয়ে কাজ করার। তিনি অ্যাকর্ডের সাথে কাজ করেছেন সুনামের সাথে। তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষ। তাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করার চেষ্টা করেছি সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে গ্যাস সিলিন্ডার আসলে কেন বিস্ফোরিত হয়। তার মধ্যে তিনি বেশ কয়েকটা কারণ বলেছেন। নিম্নমানের হোস পাইপ, গ্যাস মিটারের নিম্নমান, গ্যাস সিলিন্ডারের নিম্নমান, এইসব কারণে। এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে গ্যাস সিলিন্ডারের গায়ে কিছু সাংকেতিক চিহ্ন থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারি বা জানতে পারবো যে এই গ্যাস সিলিন্ডারের আসলে লংজিবিলিটি বা আয়ুষ্কাল কতদিন। আর ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা যেন আরো একটু সচেতনভাবে এই বিষয়টিকে আমরা হ্যান্ডেল করি। শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা না করেই যেন এই কাজটি আমরা না করি। এখানে মানুষের জীবনের, সম্পদের নিরাপত্তার বিষয়টি রয়েছে। এবং আপনারা জানেন যে নিকট অতীতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঢাকার বেইলি রোডে, যেখানে এই সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের কারণে কিন্তু অনেক জীবনের হানি হয়েছে। পাশাপাশি অনেক সম্পদের ক্ষতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও চেষ্টা করছি তার সাথে যুক্ত হবার জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে আমরা তার সাথে বিচ্ছিন্ন। আমরা তার সাথে যুক্ত হওয়া মাত্রই আপনাদেরকে তার কাছে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে তার সাথে আসলে আর সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ, সেখান থেকে ক্ষয়ক্ষতি কমানোর যে উপায়, সচেতনতার উপায়, কর্তৃপক্ষের কি দায়িত্ব এবং শিক্ষা কার্যক্রমের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যজনক বশত এই মুহূর্তে আমরা তার সাথে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি।
আমরা আবারও চেষ্টা করছি তার সাথে সংযোগ স্থাপনের জন্য। সংযোগ স্থাপন হলেই আমরা আবারও তার সাথে কথা বলা শুরু করব। সে পর্যন্ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ঠিক এ পর্যন্ত যে আলোচনাগুলো হলো সেই বিষয়গুলো অবশ্যই যার, যার জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আসলে এই মুহূর্তে আর সংযোগটি স্থাপন করা সম্ভব হচ্ছে না। আজকের মতো এখানে বিদায় নিতে হবে। যাবার আগে যতটুকু আলোচনা হয়েছে সেখান থেকে আপনাদের কাছে মিলেনিয়াম টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আমরা সকলেই সচেতন হব, সতর্ক হব, নিয়ম শৃঙ্খলা মেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করব। সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার উৎসাহিত করব। বাঁচবে আমাদের জীবন, বাঁচবে আমাদের পরিবার, বাঁচবে আমাদের সন্তান, বাঁচবে আমাদের সম্পদ, সুরক্ষিত থাকবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আহ আমরা আবারও তার সাথে যুক্ত হতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। তো সৌভাগ্যবশত আমরা তার সাথে আবারও যুক্ত হতে পেরেছি। বাকি কথাগুলো আমরা আবারও শুরু করতে চাই। আ তো যে তো যেটি বলছিলাম যে এই যে আপনার কর্তৃপক্ষের উদাসীনতা বা এইখানে ডিসিপ্লিনটা কিভাবে আনা যায়, বা আপনি বলছিলেন যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বাট যেটি দুঃখজনক, যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম, যে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরে বেইলি রোডের এই ঘটনাকে কেন্দ্র করে অনেক রেস্টুরেন্টই দেখলাম ভাঙচুর করা হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু উৎসাহী কর্মকর্তা। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভাঙচুর করা হয়েছে, আসলে এগুলো হয়েছিল যেগুলো ধরেন অনুমোদন নেওয়া হয়েছিল, হয়তো কিছু কমার্শিয়ালের জন্য অনুমোদন নেওয়া হয়েছে বা অন্য কোনো অকুপেন্সি অনুমোদন নেওয়া হয়েছে রাজুক থেকে। কিন্তু যেগুলো রেস্টুরেন্ট করা হয়েছে সেগুলো রাজুক থেকে ভাঙচুর করা হয়েছে। যে রাজুক রেট দিয়েছে বা ইন্সপেকশন করছে, দেখছি যে প্ল্যান পাস করা এক অকুপেন্সি কাজ করতেছে রেস্টুরেন্ট হিসাবে, তখন রাজুক এগুলোকে ফাইন্ড আউট করে, এখন রাজুক নোটিশ দেয় এবং রাজুক এগুলোতে অ্যাকশনে যায়। রাজুক অ্যাকশনে গিয়ে রাজুক এটাকে মোবাইল কোড বসায় বা তারা এটাকে ইয়ে করে, ভাঙচুর করে। রেস্টুরেন্ট মালিকরা নিজের থেকে করে নাই, কিছু কিছু রেস্টুরেন্ট মালিক হয়তো বন্ধ করে রাখছেন, তারপরে তারা পরে থেকে প্রেসার দিল, পরে কিন্তু ঠিকই ওপেন হলো, এখনো কিন্তু চলতেছে। এখন হচ্ছে যে আপনি যেটা প্রথমে বলছিলেন যে আমাদের দেশে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথম কয়েক মাস বা প্রথম কয়েকদিন আমরা এটা নিয়ে মাতামাতি করি। আর আমার দুঃখের বিষয় হচ্ছে যে এই যে ইলেকট্রিক মিডিয়া গুলো, এগুলো এরা কি করে, ওনারা কয়দিন হাইলাইট করে, এইটার পরে ওনারাও ঘুমায় যায়, ওনারা বাকিদেরকে দোষ করে, ওনারা নিজেদের মানে আপনাদেরও, আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরও দায়িত্ব যে আপনারা প্রথম কদিন আপনি এটা নিয়ে, শুধু আপনারা যত মিডিয়া আছে সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে যে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আপনারা কিন্তু ওই মারা গেছে এগুলো নিয়ে সিম্পেথেটিক নিয়ে অনেক হাইলাইট করেন, নিউজ করেন। আপনি নিউজ করেন কিন্তু আলটিমেটলি যে আমারটা বাস্তবায়ন করতে হবে সেটার ব্যাপারে আপনারা উদাসীন, কেউ না। আপনাদেরকেও আগে আসতে হবে। আপনারা শুধু নিউজ করলে হবে না, নিউজের পাশাপাশি আপনাদেরকে সচেতনতা তুলতে হবে। এগুলা এগুলা যে কি ঘটনাগুলো ঘটতেছে এগুলো মাঝে মাঝে আপনাকে একটু এগুলোকে জানেন, গণমাধ্যম কিন্তু সবসময়ই সবকিছু ব্যাপারে বেশ অগ্রগামিতা পালন করে। আপনি জানেন যে যেকোনো সংকটময় মুহূর্তে কিন্তু গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীরা কিন্তু এগিয়ে জি। আসে। তো এই জন্য গণমাধ্যম থেকে আমার রিকোয়েস্ট যে একমাত্র তারাই পারেন যে সবাই মানে এই জিনিসটাকে ফোকাস করা। গণমাধ্যমে মাধ্যমে খুব দ্রুত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আর গণমাধ্যমগুলো যখন দুর্ঘটনাগুলো ঘটে তখন তারাও নিউজ করে, কদিন পরে তারাও চুপচাপ, বিভিন্ন অথরিটিও চুপচাপ, আমরাও চুপচাপ, এই চলে। আবার কখন ঘটনা ঘটলে গণমাধ্যমগুলো পেপার পত্রিকায় আনে, তারপরে আপনাকে আমাদের যে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি একটি বিষয় দেখবেন যে এই যে বেইলি রোডের পরের যে ঘটনা, এরপরে কিন্তু গণমাধ্যমে অনেক কিছু প্রতিবেদন এসেছে, বেশ কয়েকটি প্রতিবেদন এসেছে। আপনি এখনো দেখবেন যে ঢাকা শহরে এমনও বিল্ডিং আছে যার টপ টু বটম একেবারে রেস্টুরেন্টে ভরপুর প্রতিটা ফ্লোরে, এবং প্রত্যেকটা ফ্লোরের সিঁড়িতে এখনো কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে। আসলে এটাকে কি বলবেন, যে কর্তৃপক্ষের উদাসীনতা, নাকি আসলে যারা ব্যবহার করছে বা যারা ব্যবসা করছে তাদের এতটাই ক্ষমতা যে তাদেরকে ধরা যাচ্ছে না বা তাদেরকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আনা যাচ্ছে না? আপনি কি বলবেন এই বিষয়টি? হ্যাঁ, এখানে তো অবশ্যই কিছু ক্ষমতা কাজ করেই। ক্ষমতা তো আমাদের দেশে তো ক্ষমতার একটা ব্যাপার আছে। তো আমরা ক্ষমতা অপব্যবহার করি। আমরা সুযোগ পেলে নিজে থেকে নিজে সচেতন হই না। তো এইজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ক্ষমতার অপব্যবহার না করে আমাদের সেফটির কথা চিন্তা করতে হবে। আমাদের লাইফ সেফটি, অ্যাসেট সেফটি এইসব চিন্তা করতে হবে। এখন আপনি ক্ষমতা বলে আপনি করলেন।
কিন্তু আলটিমেটলি বিপদে আপনি মারা যাবেন। দুর্ঘটনা ঘটলে আপনার আপনার ক্ষয়ক্ষতি হবে। তো সেজন্য আমরা ক্ষমতার অপব্যবহার না করে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে, আমি বলবো এই কথা, আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে সবাইকে। যদি আমরা সবাই 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 যার যার জায়গাতে সচেতন হই, তাহলে আপনার এই ধরনের দুর্নীতি হবে না, এই ধরনের কি বলে অপ ইউজ বা অপব্যবহার বা ক্ষমতার অপব্যবহার এগুলো হবে না। আমাদেরকে সচেতন হতে হবে সবাই নিজ নিজ জায়গাতে। আমরা দোষ মানে কাটা ছোড়াছুড়ি বলি। আমরা কোন দুর্ঘটনা করলে আমরা অমুকের দোষ দিই, অমুকের দোষ দিই, অমুকের দোষ দিই। দোষ না দিয়ে আমরা সবাইকে সবার জায়গাতে সচেতন হতে হবে। যেমন আমরা যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে তাদেরকে আমাদের সচেতন হতে হবে। আমাদের নিট এন্ড ক্লিন থাকতে হবে। তারপরে যারা অথরিটি গুলো আছে, ফায়ার সার্ভিস, তাদের নিজস্ব জায়গা থেকে তাদেরকে সচেতন হতে হবে। তারপর হচ্ছে যে রাজুক, তাদের সচেতন হতে হবে। আপনারা যারা ইলেকট্রিক মিডিয়া আছেন, টিভি মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকেও মানুষকে মোটিভেট করতে হবে যে কিভাবে সেফটি ইস্যুগুলো এনশিওর করা যায়। যারা এগুলো জানে তাদেরকে সামনে আনা। আমরা কিন্তু প্রপার লোকজনকে সামনে আনি না। অনেক সময় আমরা দেখি যে মিডিয়াতে আহ যারা এগুলো নিয়ে স্টাডি করে, যারা প্রপার নলেজ, তাদেরকে না এনে আমরা যখন একটা নিউজ করা দরকার, একটা কাভারেজ করা দরকার, একজনকে এনে বসায় কিছু কথা বলে কাভারেজ করে দিচ্ছি। এটা করা উচিত না। কারণ প্রপার নলেজ যারা জানে, যারা প্রপার ভাবে গাইডলাইন করতে পারবে, যারা এগুলো নিয়ে গবেষণা করে, সব লোকজনকে পাশাপাশি সামনে। আসলে প্রশিক্ষণের বিষয়টি, বিশেষ করে প্রশিক্ষণের বিষয়টি নিয়েও আমরা কোনো কাজ করতে পারি কিনা বা কি করণীয় থাকতে পারে বলে, বা সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারে? আপনি কি মনে করেন যে সাধারণ জনগণকে, সব জনগণকে তো একত্রে করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ সিলেক্টেড বা পাইলট প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা? এখন হচ্ছে যে প্রশিক্ষণ তো হয়, যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করে, ফায়ার সার্ভিস তাদেরকে করা হয়। ফায়ার সার্ভিস না, ফায়ার ডিল ইন্ডাস্ট্রিয়াল করে লেভেলে হচ্ছে, প্রশিক্ষণ কমার্শিয়াল দেয়। প্লেস গুলোতে হচ্ছে, বা কর্পোরেট হাউস গুলোতে হচ্ছে, বা হাউস হোল্ড বা আবাসিক হ্যাঁ, ভবনগুলোতে এটা করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। আমি যখন এবারটার ফায়ার হয়েছিল তখন আমি একটা কথা বলছিলাম যে আমাদের যে লিফট গুলো আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর, এই লিফটের মধ্যে যদি আমরা ফায়ারের কিছু ট্রেনিং, যেমন আমরা ভিডিও করতে পারি, যেমন কিভাবে এক্সটিংগুইশার ইউজ করব, এক্সটিংগুইশার কোন ধরনের এক্সটিংগুইশার কোন ধরনের ফায়ার দিবে, এগুলো যদি একটা ভিডিওগ্রাফি তৈরি করে আমরা যদি লিফটের মনিটরের মধ্যে, লিফটের অনেক সময় দেখবেন ছোট ছোট মনিটর থাকে, এই মনিটর আমরা প্লে করি, মানুষ ওঠানামা করতে করতে আমরা তো নরমালি ব্যস্ত থাকি, অন্তত লিফটে যে সময়টুকু 2 মিনিট 3 মিনিট আমরা কিন্তু স্থির থাকি, কোনো কাজ করি না। ওই সময়টায় যদি আমি কিভাবে এক্সটিংগুইশার ইউজ করব, আমি কোন ফায়ারে কোন ধরনের এক্সটিংগুইশার ইউজ করব, এগুলো নিয়ে যদি একটা ভিডিওগ্রাফি তৈরি করে লিফটে প্লে করা হয়, লিফটে মনিটরে, তাহলে এই সাধারণ পাবলিক গুলো এগুলো সহজে জানতে পারবে। এটা আমি এর আগেও বিভিন্ন প্রোগ্রামে বলেছি। আজকেও আপনার মাধ্যমে, আপনাদের টিভির মাধ্যমে আমি সাধারণ জনগণকে বলতে চাচ্ছি, বা যারা বিভিন্ন কি বলে এটাকে, ডেভেলপার কোম্পানি বা বড় বড় ডেভেলপার কোম্পানি যারা এই ডেভেলপ করে বিল্ডিং, হাউজিং ব্যবসা করে, তাদের লিফট যখন করে, লিফটের মনিটরের মধ্যে যে এই ভিডিওগ্রাফি, একটা ছোট শর্ট ভিডিওগ্রাফি তৈরি করে, ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ইউজ করবে, ফায়ার এক্সটিংগুইশার কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করবে, কোন টাইপের ফায়ার এক্সটিংগুইশার, কোন ধরনের ফায়ার ইউজ করবে, এই জিনিসগুলো যদি প্লে করে, জনসাধারণ সহজে আমার মনে হয় এখান থেকে জানতে পারবে। আপনার খুব ইজিলি জানতে পারবে, এবং এই জিনিসটা জানার কারণে দেখবেন যে বড় ধরনের ইনসিডেন্ট ঘটবে না, ছোট ইনসিডেন্টে তারা নিজেরাই ফায়ার কিল করতে পারবে। যে আপনি যথার্থই বলেছেন, এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যার একটি উল্লেখযোগ্য পার্সেন্টেজ কিন্তু তরুণ প্রজন্ম। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা তরুণ প্রজন্মকে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তাদেরকে আসলে এই ব্যাপারে উৎসাহিত করা যায় কিনা, তাদেরকে আরো বেশি মোটিভেটেড করা যায় কিনা, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ব্যাপারে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত কিনা বলে আপনি মনে করেন কিনা? কারণ এই তরুণ অবশ্যই প্রজন্মই কিন্তু উচিত, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এটা অবশ্যই উচিত। আমি 2015 সালে আমার একটা আহ আহ হয় মানে পড়া বিষয় অগ্নি নিরাপত্তা, এই এই শিরোনামে একটা প্রথম আলো পত্রিকায় একটা প্রকাশিত হয়, আমার লেখা প্রকাশিত। আমি তখনই বলেছিলাম যে আমাদের ইনস্টিটিউশন, বাংলাদেশে কোনো ফায়ার সেফটি ইনস্টিটিউশন নাই, আমাদের বাংলাদেশের ফায়ার সেফটি ইনস্টিটিউশন হওয়া উচিত। এবং আমাদের ইউনিভার্সিটি লেভেল গুলো, যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো যারা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করবে বা যারা বিল্ডিং কনস্ট্রাকশন করবে, এইসব সাবজেক্টের মধ্যে অন্তত এটা ইনক্লুড করা উচিত।
যে ফায়ার সেফটি ইস্যুটা, ফায়ার ডিজাইন কিভাবে করতে হবে, বা অ্যাক্টিভ ফায়ার কি, প্যাসিভ ফায়ার কি, তারপরে আমার স্কেপ কি রকম, আমরা ইমার্জেন্সি সিঁড়ির কথা বলি, সিঁড়িগুলো আমার কেমন হওয়া উচিত, আমার এক্সিট উইথ কেমন হওয়া উচিত, স্টেয়ারকেস উইথ কতটুকু হওয়া উচিত, কতজন লোকের জন্য কতটা সিঁড়ি হওয়া উচিত, এই জিনিসগুলো আমার যদি আমার সিলেবাসে অন্তর্ভুক্ত করি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো যেমন আর্কিটেক্ট সাবজেক্ট, আর্কিটেক্ট, তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এইসব সাবজেক্টে যদি আমরা একটা কয়েক ক্রেডিটের একটা সাবজেক্ট ইনক্লুড করি, আমার মনে হয় যে এরা কর্মক্ষেত্রে গেলে অন্তত নতুন মনে হবে না তাদের কাছে যে আমার কি করা উচিত, বা একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে আর্কিটেক্টে কি কি কনসিডারেশন আনতে হবে, ফায়ার সেফটির ইস্যুতে, ইলেকট্রিক্যাল সেফটি ইস্যুতে, স্ট্রাকচারাল সেফটি ইস্যুতে, এই জিনিসগুলো তারা যদি স্টুডেন্ট লাইফ থেকে জেনে আসে, তাহলে তারা কোনো ডিজাইন করতে গেলে, কোনো প্ল্যান করতে গেলে অন্তত এই জিনিসগুলো কনসিডারেশন আনবে। আর এগুলো যখন কনসিডারেশন চলে আসবে, তখন এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না আর বাংলাদেশে। যে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে একজন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন, বা এই দেশে যারা জনগণ জনসাধারণ রয়েছে, যারা তরুণ প্রজন্ম রয়েছে এবং যারা এই এই সেক্টরের সাথে সরাসরি কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি অ্যাডভাইস বা কি উপদেশ থাকবে যে আসলে কি কি কাজ করলে বা কিভাবে তাদের কাজগুলো সম্পাদন করলে আমরা হয়তো এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত দুর্ঘটনা থেকে নিজেকে আরো সুরক্ষিত রাখতে পারবো, ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবো, সেই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। এবার টিপু নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, যে আপনি একজন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে এদেশের জনসাধারণ, তরুণ প্রজন্ম এবং যারা প্রফেশনাল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার থাকবে বা কি উপদেশ থাকবে? সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি বলার চেষ্টা করলাম যে অগ্নি দুর্ঘটনা এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। এর কারণে কিন্তু অনেক জীবনের হানি ঘটে, অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়, অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়েই কিন্তু এটি ঘটে থাকে। আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নি দুর্ঘটনা তার মধ্যে একটি অন্যতম ঘটনা, এবং সত্যি নিকট অতীতে কিন্তু এটি আমরা দেখেছি যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ঢাকার বেইলি রোডে। এরপরে দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু দুর্ঘটনা ঘটছে, এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের একটি প্রতিবেদনে যেটি উঠে এসেছে যে গড়ে প্রতিদিন ২টি করে অগ্নি দুর্ঘটনা ঘটে বাংলাদেশে, এবং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নেহায়েতে কম নয়। যেমনটি কথা বলার চেষ্টা করছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, একজন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ, তার দৃষ্টিকোণ থেকে যে আমাদেরকে সচেতন হতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা যাবে না, সিলিন্ডার গ্যাস সাংকেতিক চিহ্ন দেখে নিতে হবে, যে বোঝার চেষ্টা করতে হবে যে এটির মেয়াদ আসলে কোথায়, এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্তি করার বিষয়টিও তিনি বলেছেন, এই অগ্নি নিরাপত্তার বিষয়টি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন, এবং অগ্নি দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবেন নিজেকে, নিজের পরিবারকেই। তাহলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।